হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আসল কথাতে তোমাদের স্বাগত। প্রত্যেক মানুষই বাঁচতে চায়। এই বাঁচার লড়াইতে মানুষ ভগবানের কাছেই যায়। সেই একমাত্র পারে মানুষের প্রাণ বাঁচাতে। চলার পথে অনেক রাস্তাই দেখতে পাওয়া যায়। সোলটা বিক্রি করে দিলে অনেক পথ খুলে যায়, কিন্তু বেঁচে থাকার পথ একটাই, যেই পথে চলে মানুষ বেঁচে থাকতে পারে। সেই পথে কেবল ভগবানেরই পুজো হয়, তার কারণ মানুষের প্রাণটাও ভগবানেরই দেওয়া। তার উপরেই ডিপেন্ড করছে মানুষ কতকাল এই পৃথিবীতে, এই জগতে বেঁচে থাকতে পারবে। তার কাছে অনুরোধ করলে হয়তো মানুষের প্রাণটা সে আবার ফিরে পায়। চারিদিকে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন মানুষ ছুটে চলে যায় ভগবানের পথে, ভগবানের দ্বারে। এই আশা নিয়ে সে ভগবান হচ্ছে, তার প্রাণটাকে নিশ্চয়ই ভগবান রক্ষা করবে। এমনই এক গল্প নিয়ে আজ আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো গল্পটা শুরু করা যাক। মেহেন্দিপুর বালাজি মন্দির, যেখানে হনুমানজির পুজো হয়। রাজস্থানে এটি একটা পবিত্র মন্দির। রাজস্থানীরা এই মন্দিরটিকে মাথায় তুলে রাখে। মনে প্রাণে হনুমানজির পুজো করা হয় এইখানে। ভারতে সবথেকে ফেমাস মন্দির হলো মেহেন্দিপুর বালাজি মন্দির। ভারতে এটি একমাত্র মন্দির যেই মন্দিরে ভগবানের পুজোর সাথে সাথে মানুষের উপর যে প্রেতাত্মারা আবির্ভূত হয়, যাদের যাদের ভূত চুড়েলরা ধরে, তাদের এখান থেকে মুক্তিপ্রাপ্ত করা হয়, অর্থাৎ মানুষকে তাদের হাত থেকে উদ্ধার করা হয়। একটা পজিটিভ এনার্জি পারে একটা নেগেটিভ এনার্জির হাত থেকে মানুষকে উদ্ধার করতে। সেই উদ্ধারের কাজ করা হয় মেহেন্দিপুর বালাজি মন্দিরে। এখানে গেলে দেখতে পাওয়া যায় শুভ শক্তির পাশে পাশে অশুভ শক্তি, অর্থাৎ যাদেরই পরিবারের কাউকে ইভিল স্পিরিটরা নিজের বশে বশীভূত করেছে, তারা প্রত্যেকেই এইখানে যায় ঠিক হতে। বালাজির কৃপায় তারা ঠিক হয়ে বাড়িতে ফেরে। কিন্তু কেউ যদি বালাজি দর্শন করতে গিয়ে সে কোনো প্রজেস্ট মহিলার ইভিল স্পিরিটের সাথে নিজেকে জড়িয়ে ফেলে, তাহলে তার পরিণতি কী হতে পারে? আজকের গল্পটা সেই ইভিল স্পিরিটকে কেন্দ্র করে। গল্পের প্রথমেই আমরা 21 বছরের রুবিকে দেখতে পাই। রুবি একজন স্ট্রাগলিং ফিল্ম মেকার। নানা প্রডিউসারদের সাথে সে দেখা করে ফিল্মের বড় একটা প্রজেক্ট পাওয়ার জন্য, কিন্তু তার হাতে কোনো প্রজেক্টই আসে না। অবশেষে সে তার বন্ধুর সাথে কথা বলে এবং তার বন্ধু জানায় একজন প্রডিউসার আছে যে কিনা তাকে একটা বড় প্রজেক্ট দিতে চায়। রুবি আনন্দে আত্মহারা। এতদিন পর্যন্ত সে কতই না প্রডিউসারদের চক্কর কেটেছে, তবুও তার হাতে কোনো প্রজেক্টই আসেনি। আজ দারুণ সুযোগ। সে তাড়াতাড়ি করে তার বন্ধুর কাছ থেকে প্রডিউসারের অ্যাড্রেসটা নিয়ে নেয় এবং সোজা চলে যায় প্রডিউসারের সাথে দেখা করতে। প্রডিউসার খুব ভালো করে রুবির ইন্টারভিউও নেয় না। সামান্য একটু ইন্টারভিউ নিয়ে সে তাড়াহুড়ো করে একটা বড় মাপের প্রজেক্ট রুবির হাতে ধরিয়ে দেয়। অপরদিকে রুবি কিন্তু খুব খুশি, এতদিন পর সে একটা বড় প্রজেক্ট পেয়েছে। তবে প্রডিউসার তাকে বলে তাকে রাজস্থানে মেহেন্দিপুর বালাজি মন্দির যেতে হবে এবং সেখানে গিয়ে রিয়েল ডকুমেন্টারি শ্যুট করতে হবে। এতে রুবি রাজি হয়ে যায়, তার কারণ এই প্রজেক্টের পিছনে রুবিকে বেশ বড় অঙ্কের টাকা অফার করা হচ্ছিল। রুবি আর সময় নষ্ট না করে পরের দিনই নিজের টিমের সাথে মেহেন্দিপুর বালাজি মন্দিরে গিয়ে উপস্থিত হয়। সে প্রচণ্ড এক্সাইটেড ছিল এই প্রজেক্টটা নিয়ে, কারণ একটা বড় মাপের টাকা তাকে অফার করা হয়েছিল। অপরদিকে যেই মাত্র রুবি মেহেন্দিপুর বালাজি মন্দিরে গিয়ে পৌঁছায়, সেইখানে তার একটু অদ্ভুত লাগে। রুবি এবং তার টিম মেম্বার্সরা ডিসাইড করে মন্দিরটাকে এক্সপ্লোর করার আগে মন্দিরটাকে ঘুরে ভালোভাবে তারা দেখে নেবে।
ঠিক সেই সময় রুবি মন্দির ঘুরতে শুরু করে এবং নানান জায়গায় মন্দিরের যেতে শুরু করে। মন্দিরের আঙিনার সামনে সে কিছু ডিস্টার্বিং অনুভূতি সে ফিল করে। কিছু মহিলাকে আঙিনার মধ্যে বসে নানান প্রকারের অসহনীয় জিনিস করতে রুবি দেখতে পায়। সে দেখে কিছু কিছু মহিলা হাসছে, সে দেখে কিছু কিছু মহিলা কাঁদছে, সে দেখে কিছু কিছু মহিলা চিৎকার করছে, কেউ কেউ নিজের চুল নিজেই ছিঁড়ে খাচ্ছে, কেউ কেউ নিজের গায়ের চামড়া ছিঁড়ে রক্ত বার করে দিচ্ছে। এই সমস্ত কিছু দেখে রুবি খুব অস্বস্তিতে পড়ে যায় এবং সে মনে মনে কিছুটা ভয় পেতেও শুরু করে। রুবি ভয়ের চোটে সেই স্থানে আর দাঁড়ায় না, সেখান থেকে সোজা সে এগিয়ে যায়। মন্দিরের পাশেই একটা বড় বটগাছ আছে এবং সেইখানে গিয়ে রুবি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই বটগাছের তলাতেই একটা সাধু বাবা ধ্যানে লীন ছিল। হঠাৎ সে চোখ খোলে এবং রুবিকে দেখতে পেয়ে জোরে জোরে হাসে। সে রুবিকে বলে, বালাজি মন্দিরে অনেক অদ্ভুত আচরণ হয় এবং তার সাথে সাথে অনেক চমৎকারও দেখতে পাওয়া যায় বালাজির মন্দিরে। একথা বলেই সাধু বাবা আবার হাসতে শুরু করে। রুবি সাধু বাবার আকার, ভঙ্গি, তার রূপ, তার কথা বলা স্টাইল, তার হাসি সব কিছু দেখে সে আবার ভয় পেতে শুরু করে। সে ভাবতে শুরু করে সে কোথায় এসে পৌঁছেছে, তার এখানে আসা ঠিক হয়নি। অপরদিকে রুবির টিম মেম্বার্সরাও কিন্তু মেহেন্দিপুর বালাজি মন্দিরটা রুবির সাথেই দর্শন করছিল। তাদেরই মধ্যে রাজ নামে একটি ছেলে ছিল। সে রুবির অবস্থা দেখে সে বুঝতে পেরেছিল রুবি ভয় পাচ্ছে। ঠিক সেই সময় রাজ রুবির পাশে গিয়ে উপস্থিত হয় এবং সেখান থেকে রুবিকে টেনে নিয়ে আসে। তারপর তারা একে অপরের সাথে কথা বলে। রাজ রুবিকে জানায়, এটা এমন একটা মন্দির যেখানে ভগবানের সাথে শয়তানের যুদ্ধ হয়, তাই এখানে খুব বুঝে শুনেই চলতে হয়। রাজ রুবিকে বলে, যদি তোমার নাম ধরে এখানে কেউ ডাকে, যদি তোমার মনে হয় তোমার নিজের লোক তোমার নাম ধরে ডাকছে, তবুও তুমি পিছন ফিরে দেখবে না। এখানের কিছু নিয়ম আছে, সেগুলো এখানে পালন করতে হয়। তাছাড়া ভগবান দর্শনের সময় পণ্ডিতজি যেই প্রসাদ দেবে সেই প্রসাদ সঙ্গে সঙ্গে সেইখানেই গ্রহণ করে নেবে, অর্থাৎ খেয়ে নেবে। সেই প্রসাদ নিয়ে কখনো বাড়িতে যাবে না, তাহলে এই সকল অশুভ শক্তিও তোমার সাথে সাথে তোমার পিছু করতে করতে তোমার বাড়িতে গিয়ে উপস্থিত হবে। রুবি যদিও বালাজি মন্দির আসার আগে ইন্টারনেটে একবার সার্চ করেছিল এবং সেখানেও সে জানতে পেরেছিল এইখানে অনেক নিয়ম মেনে চলতে হয়, কিন্তু বাস্তবে যে এটা সত্যি কথা সে কথা রুবি ভাবতেও পারেনি। যাই হোক, রাজের কাছ থেকে রুবি সকল প্রকার ইনফরমেশান নেওয়ার পর বালাজি ভগবানের দর্শন করতে যায় এবং সেখানে পুরোহিত মশাই রুবিকে প্রসাদ দেয় এবং রুবি সেই স্থানেই প্রসাদটি গ্রহণ করে। অপরদিকে প্রসাদ গ্রহণ করার পর রুবি আবার মন্দির থেকে বেরোতে শুরু করে এবং ভগবান বালাজির রূপ দর্শন করার পর তার খুব তৃপ্তি অনুভূতি হয়। সেই সময় তার রাজের বলা কথাগুলো সে ভুলে যেতে শুরু করে। ঠিক সেই সময় রুবিকে পিছন দিক থেকে কেউ ডাকে আর রুবি পিছন ফিরে তাকায়। রুবির মনে হয় রুবির মা যেন রুবিকে ডাকছে। রুবি তাড়াতাড়ি করে পিছন ফেরে এবং সেখানে দেখে তার মা তো নেই। হঠাৎ করে তার মাথায় আসে সে তো বালাজি মন্দিরে রয়েছে, এখানে মা আসবে কোথা থেকে? কিন্তু তাহলে মায়ের আওয়াজ করে কে ডাকলো? রুবি এদিক ওদিক দেখতে থাকে কিন্তু কাউকেই সে দেখতে পায় না। তারপর সে আবার মন্দির থেকে বেরোতে শুরু করে। ইতিমধ্যে আস্তে আস্তে রুবির মাথা যন্ত্রণা হতে শুরু করে এবং সে আস্তে আস্তে ঝাপসা দেখতে শুরু করে চারিদিকটা তার যেন মনে হচ্ছিল অন্ধকার ছেয়ে আসছে। তবুও রুবি মন্দির থেকে বাইরে বেরিয়ে যায়। মন্দির প্রাঙ্গণের বাইরে বেরোনো মাত্রেই রুবি অজ্ঞান হয়ে পড়ে যায়।
অপরদিকে টিম মেম্বার্সরা দেখতে পায় মন্দির প্রাঙ্গণের বাইরে রুবি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা তাড়াতাড়ি করে রুবিকে তুলে সোজা হোটেলে চলে যায়। তারপর হোটেল রুমে তাকে শুইয়ে দেওয়া হয়। ডক্টর এসে রুবিকে চেক আপ করে এবং ডক্টর বলে সব ঠিকই আছে, দুর্বলতার কারণেই সে হয়তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে। যাই হোক, ডক্টর কিছু মেডিসিন প্রেসক্রাইব করে এবং রুবি রাত্রিবেলায় ঘুমানোর আগে সেই ওষুধগুলো খেয়েই রাত্রিবেলায় শুয়ে পড়ে। তারপর রুবি আস্তে আস্তে গভীর নিদ্রায় চলে যায়। মাঝরাতে তার দম ঘুরতে শুরু করে, সে ভালো করে নিঃশ্বাস নিতে পারে না। তার কেন জানি মনে হচ্ছিল তার বুকের উপর কেউ বসে আছে এবং তার গলা চেপে ধরেছে, যার জন্য সে ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। হঠাৎ রুবির ঘুম ভেঙে যায় এবং সে তাড়াতাড়ি করে বিছানায় উঠে বসে। রুবির মাথা থেকে ক্রমাগত ঘাম টপকাতে শুরু করে। রুবি এত ভয় পেয়েছিল তার ঘামে সমগ্র শরীরের জামাটাও ভিজে গেছিল। রুবি তাড়াতাড়ি করে বিছানা দিয়ে নেমে সোজা ওয়াশরুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে ভালো করে মুখ ধোয়। তবুও তার ভয় কমে না। ওয়াশরুম থেকে যখন সে বেডরুমে আসে তখন রুবি দেখে সে বিছানায় শুয়ে আছে। নিজেকে বিছানায় শোয়া অবস্থায় দেখে রুবি ভয় পেয়ে যায়। রুবি ভাবতে থাকে, সে তো দাঁড়িয়ে আছে, তাহলে তার শরীরটি কিভাবে বিছানার পরে শুয়ে আছে? রুবি কি করবে ভেবে পাচ্ছে না। সে নিজেকে ধরতে যায় এবং সে হাওয়ার মতন উবে যায়, অর্থাৎ নিজেকে সে ধরতে পারছে না। অপরদিকে রুবি দেখছে নিজে হাওয়ার মতন ধোয়া হয়ে গিয়েছে। রুবি ভয়তে চিৎকার করে ওঠে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। অপরদিকে রুবির চারিপাশ থেকে জোরে জোরে কেউ চিৎকার করছিল, কেউ কাঁদছিল, কেউ হাসছিল, যেমন বালাজি মন্দিরে হয়েছিল। ঠিক একই অনুভূতি রুবি এখনও ফিল করছে। রুবি নিজের চোখেই নিজের শরীরটিকে বিছানার উপর উঠে বসতে দেখতে থাকে। কিছুক্ষণ পর রুবি বুঝতে পারে যেই আওয়াজগুলো রুবি পাচ্ছিল সেই আওয়াজ তার শরীর থেকেই আসছে। রুবি আস্তে আস্তে নিজের শরীরের কাছে এগিয়ে যায়। রুবি এগোনো মাত্রেই তার শরীরটি নিজের মুখের কাছ থেকে চুলটাকে সরিয়ে দেয়। রুবি দেখতে পায় তার মুখটিকে। রুবি দেখে তার চোখ থেকে রক্ত বেরোচ্ছে, তার নাকটা ভেঙে গেছে, তার জিভ নেই। কদাকার রূপ নিজের দেখে রুবি চিৎকার করে ওঠে। তারপরেই রুবির যখন ঘুম ভাঙে তখন সে দেখে সে বিছানাতেই শুয়ে আছে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত রুবি স্বপ্ন দেখছিল। এমন একটা স্বপ্ন যেটা রুবি নিজের স্বপ্নতেও কখনো কল্পনা করতে পারে না। যাই হোক, রুবির ঘুম ভেঙে যায়। পরের দিন রুবি রেডি হয় নিজের ডকুমেন্টারি শ্যুট করার জন্য। তারা সোজা বালাজি মন্দিরে চলে যায় এবং সেখানে রুবি ডকুমেন্টারি শ্যুট করতে থাকে, পুরোহিতদের সাথে কথা বলতে থাকে এবং সেইখানে যত প্রকারে সুপার ন্যাচারাল অর্থাৎ যত প্রকারেরই অদ্ভুত ঘটনা ঘটছিল সেইগুলো সব কিছু তার ক্যামেরাবন্দি করতে থাকে। রুবি খুব খাটুনতে মেয়ে ছিল, তার ডকুমেন্টারি শ্যুট করতেই হবে। অপরদিকে রুবি ক্রমাগত অসুস্থ হতে শুরু করে। প্রথম প্রথম তার মাথা ঘোরাতো, তারপর মাথা যন্ত্রণা, তারপর আস্তে আস্তে তার গায়ে ব্যথা হতে শুরু করে এবং অপরদিকে দেখতে পাওয়া যায় তার গায়ের মধ্যে আঁচড় লাগা এবং সেই আঁচড় থেকে রক্ত টপকাতে শুরু করে। রুবি এই সকল কিছু অগ্রাহ্য করেও তখনও কিন্তু ডকুমেন্টারি শ্যুট করে যাচ্ছিল। অপরদিকে রাজ কিন্তু রুবিকে খুব ভালো করেই লক্ষ্য করছিল। রাজ বুঝতে পেরেছিল কিছু সুপার ন্যাচারাল পাওয়ার রুবিকে ঘিরে আছে। রাজ রুবিকে জিজ্ঞাসা করলে রুবি বলে সে এখন খুব ব্যস্ত, ডকুমেন্টারি শ্যুট করতে গিয়ে সে নিজের যত্ন নিতে পারছে না, হয়তো সেই কারণের জন্যই তার এই অবস্থা।
রাজ চুপ করে যায়, কোনো কথা সে আর বলে না। অপরদিকে রুবি যায় মন্দিরের মেন পুরোহিতের সাথে দেখা করতে, তার ইন্টারভিউ নিতে। রুবি মেন পুরোহিতের রুমে গিয়ে পৌঁছায়। পুরোহিত রুবিকে দেখা মাত্রেই পুরোহিত বুঝতে পারে রুবি পজেসড হয়ে গেছে। তখন পুরোহিত নিজের শিষ্যদের বলে রুবিকে একটা ঘরে আটকে রাখতে। পুরোহিতের কথা মতো শিষ্যরা তাই করে, অর্থাৎ রুবিকে একটা ঘরে আটকে রাখে। এরপর রুবির মধ্যে আস্তে আস্তে পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। ক্ষণিকের মধ্যেই রুবি একটা মানুষ থেকে একটা চুড়েলে পরিণত হয়। সে ক্রমাগত হাসতে শুরু করে, সে ক্রমাগত চিৎকার করতে শুরু করে, সে ক্রমাগত পুরোহিতকে গালাগালি দিতে শুরু করে। অপরদিকে রুবির এত চিৎকার চেঁচামেচি শুনে টিম মেম্বার্সরা প্রত্যেকেই সেই ঘরের সামনে এসে উপস্থিত হয়, যেই ঘরে রুবিকে আটকে রাখা হয়েছে। এবং তার সাথে সাথে মন্দিরের মেন পুরোহিতও তার শিষ্য নিয়ে সেইখানেই উপস্থিত হয়। এবার পালা দরজা খোলার। দরজা খোলা মাত্রেই রুবি পুরোহিতের উপর অ্যাটাক করে এবং তার শিষ্যরা রুবিকে চেপে ধরে। তারপর শিষ্যরা সবাই মিলে রুবিকে শেকল দিয়ে বাঁধতে শুরু করে। তাকে শেকল দিয়ে বেঁধে ভগবানের কাছে অর্থাৎ বালাজির কাছে নিয়ে যাওয়া হয়। বালাজির শরীরে যেই কুমকুম চড়ানো হয়, অর্থাৎ যেই সিঁদুর বালাজিকে দান করা হয়, সেই সিঁদুর রুবির গায়ে ছড়ানো হয়। রুবির গায়ে বালাজির কুমকুম অর্থাৎ সিঁদুর ছড়ানো মাত্রেই রুবি চিৎকার করতে থাকে। জ্বালা পোড়ায় রুবি কী করবে নিজে জানে না। তার গা থেকে আগুন জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যে সেই আগুন নিভে যায়। রুবি অজ্ঞান হয়ে যায়। এইভাবেই 2 দিন ধরে রুবির উপর ঝাড়ফুঁক করা হয়। অবশেষে রুবির শরীর থেকে সেই আত্মাটি বেরিয়ে যায়। এখন রুবি সুস্থ, কিন্তু রুবি খুব দুর্বল। রুবি বিশ্বাসই করতে পারছে না তার উপর কোনো আত্মা ভর করেছিল, কারণ রুবির কিছুই মনে নেই, সে সব কথাই ভুলে গেছে। অপরদিকে রুবির টিম মেম্বার্সরা রুবির উপর হওয়া আনন্যাচারাল অথবা সুপার ন্যাচারাল যতই ঘটনা ঘটেছে প্রত্যেক কটাই কিন্তু শ্যুট করেছিল। তা দেখে রুবি নিজে হতবাক হয়ে গেছে। অপরদিকে একটু সুস্থ হওয়া মাত্রেই রুবি রাজস্থান থেকে সোজা নিজের বাড়ি চলে আসে, তার কারণ প্রজেক্ট থেকে তাকে হটিয়ে দেওয়া হয়েছে। সো বন্ধুরা, এটা একটা সত্যিকারের ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার স্টোরিজগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের মতন টাটা।